বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখো আমরা পার্ট 11 পর্যন্ত সমাধান করছিলাম, তো এখন পার্ট দিয়ে আমরা দেখো 12 থেকে সমাধান করব। তো অবশ্য শুরু করি। 12 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো। 12 নম্বর কোশ্চেনে আমাকে বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু √7, দেন এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু দেওয়া হচ্ছে আমার √6। এত হলে আমাকে বের করতে বলছে কি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু। তাহলে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি আমি এ এবং বিতে কনভার্ট করি, এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। ঠিক আছে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি কি, এ মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, মানে এক্স ওয়াইয়ের ভ্যালু তো আমি জানি না, আমি জানি এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু। তাহলে আমি এক্স ওয়াইকে যদি এ আর বিতে কনভার্ট করি, তাহলে আমি সূত্রটা পাই হচ্ছে যে এ বি। তাহলে আমরা এ বি এর সূত্র তো জানি, তাহলে আমরা এক্স ওয়াইকে এ বি এর সূত্রতে কনভার্ট করি। আর এখানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে √7, ওটা বসাই, হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি এর ভ্যালু আমরা কী জানি, সূত্র জানি হচ্ছে যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে জাস্ট বাকি কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, ভ্যালু বসিয়ে স্কোয়ার রুট কাটা। তাহলে 7 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আসতেছে √7, ওইটাকে স্কোয়ার করলে শুধু 7 আর 2কে স্কোয়ার করলে 4। তাহলে আমি একবারে লিখতে পারি 7/4 মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে √6, এটাকে স্কোয়ার করলে 6, আর এখান থেকে 2কে স্কোয়ার করলে হবে 4। তাহলে 6 ডিভাইড বাই 4। তাহলে এখান থেকে 7 মাইনাস, এখান থেকে আমার লসাগু করে ক্যালকুলেশন করলে আসবে দেখবে 2, আর এখান থেকে আসবে হচ্ছে যে 4 ডিভাইড বাই 1। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে কাটো, তাহলে আসতেছে 2, লসাগু করলে 2, আর এখানে আসতেছে 14 মাইনাস 1, তাহলে আমার আসতেছে আলটিমেটলি আনসার 13/2। তাহলে আমার আনসার হচ্ছে 13/2। তাহলে 12 নম্বর ক্লিয়ার। এবার আসলে 13 নম্বর কোশ্চেন আমাদেরকে কি বলছে দেখো তো। 13 নম্বর কোশ্চেন দেওয়া হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 যদি হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ প্লাস 1/a হোল স্কোয়ারের ভ্যালু 7 কিনা। এটা বহু রিলেটেড কোশ্চেন। তাহলে আসো আমরা একটা একটা করে সলভ করি, প্লাসটা বের করতে হবে। তাহলে এ প্লাস 1/a এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে দেখো তো কার সূত্র করতেছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, বা এটাকে আমি যদি বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়ালস টু 5 লেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে আমার লাগবে এটার ভ্যালু, তাহলে এটাকে আমি এক সাইডে রাখলাম, আর এখানে দেখো তো এ কাটাতে থাকে 2, -2 ওইদিকে ফাটাইলে হয়ে যাবে +2, +2 আর 5 যোগে হবে 7, যেটা আমার 1 নম্বরের জন্য সঠিক। এবার আসলে 2 নম্বর আমাকে কি বলছে, 2 নম্বরে বলছে আমার a মাইনাস 1/a এর ভ্যালু বের করতে। তবে সেম কাহিনী করো, এখান থেকে আমরা জানি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের দুইটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র জানি, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। তাহলে আমার মাইনাসের ভ্যালু লাগবে, তাই এখন আমি মাইনাসের সূত্র ফেললাম। তাহলে +2a বি ইজ ইকুয়ালস টু কী লেখা যায়, 5 লেখা যায়। ঠিক আছে, তাহলে আমার a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু কী লেখা যায় দেখো, এ কাটা যায়, +2 এদিকে গেলে হয়ে যাবে -2, 5 থেকে 2 গেলে চলে আসবে আনসার 3। দেখো আনসার আমার 3 দেওয়া আছে বহু নির্বাচনে, তার মানে আমার 2 নম্বর অপশনটাও সঠিক। এবার আসো 3 নম্বর অপশন। 3 নম্বর অপশনে আমার কী বের করতে বলছে দেখো, a⁴ + 1/a⁴ আমাকে a⁴ + 1/a⁴ ইকুয়ালস টু 23, এটা দেখাইতে হবে। আচ্ছা আসো, তাহলে আমার কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 দেওয়া ছিল, ওই পাশে যদি আমি স্কোয়ার করি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়, আর 5কে স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 25। তাহলে এখানে দেখো তো ভিতরে কাজ সূত্র করে এটাকে পুরোটাকে এ স্কোয়ারকে এ ধরলাম, 1/a স্কোয়ারকে আমি যদি বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2a ভি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এদিকে কী থাকে আমার 25। তাহলে আমার আনসারটা কী হচ্ছে একটু দেখো তো, এদিকে খেয়াল করো, এ স্কোয়ার স্কোয়ার কাটা, এখান দিয়ে এ স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে 4, a⁴ প্লাস +2টাকে আমি ওইদিকে ফাটিয়ে দিলে, আর এদিকে 1/a⁴ লিখলে 25 থেকে -2 গেলে কত হয়ে যাবে, 23, যেটা আমার 3 নম্বর অপশনটাও সঠিক। ঠিক আছে, তো আসো আমরা এর পরের ম্যাথ সলভ করি। 14 নম্বর দেখো, 14 নম্বর ম্যাথটা, 14 নম্বর কোশ্চেনটা দেখো, log x 1/x⁴ মাইনাস 6 ইজ ইকুয়ালস টু কত, এক্স এর এত হলে আমার বের করতে বলছে কি এক্স এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। এখানে দেখো এক্সটা হচ্ছে আমার বৃত্তিতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি লগারিদমের ফাংশন বা সূচকের ফাংশনে যদি কনভার্ট করি, এর লগারিদম ফাংশনটাকে যদি সূচকের ফাংশনে কনভার্ট করি, তাহলে কী হয় দেখো, এটা একটা সূত্র যেটা হচ্ছে যে আমার যদি বৃত্তির মতো থাকবে, আর এদিকে যেটা উত্তর সেটা বৃত্তির পাওয়ারে চলে আসবে, তাহলে -6। ঠিক আছে, আর এখানে যেটা
আমার সূচক আকার লগের পাওয়ারে আছে সেটা আমার এখানে উত্তরও চলে যায়, তাহলে 1/64 লেখা যায়। তাহলে এখান থেকে আমার বের করতে হবে এক্স এর ভ্যালু, তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো তো, এক্স মাইনাস 6 ইজিকলস টু, আচ্ছা দেখো তো করার উপরে 2^6 করলে আমার 64 আসে, কেন আমি কার উপর 2^6 কেন করতেছি না, কেন পাওয়ার কেন করতেছি না, কারণ আমার এইদিকে আছে -6, তাহলে আমি 6 যদি উপপাশে আনতে পারি পাওয়ারে, তাহলে পাওয়ারে সেম থাকলে কাটা দিয়ে আমরা সেখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি লিখি দেখবো যে 2^6 করলে দেখবো যে 64 চলে আসতেছে, তাহলে আমি এটাকে কনভার্ট করে কীভাবে লিখতে পারি, x⁻−6 ইজিকলস টু, টুটাকে যদি আমি উল্টাই দিই বা উপরের দিকে যদি উঠে দিই, তাহলে আমি 2^−6 এভাবে লিখতে পারি কি না দেখো তো, ভগ্নাংশকে ভাঙলে তাহলে ওই পাশ থেকে যদি -6 কাটা যায় পাওয়ার সেম হওয়ার কারণে, তাহলে x ইকুয়ালস টু, তাহলে আসতেছে আমার কত 2, তাহলে এটা হচ্ছে আমার আনসার। আর আসলে 15 নম্বর, 15 নম্বর কি বলছে দেখো তো, 0.00045 এত এর পূর্ণক বের করতে বলছে, কি বের করতে বলছে, পূর্ণক, এত এর লগের পূর্ণক। এইরকম রিলেটেড ম্যাথগুলোতে দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেটারে একটা শর্টকাট শিখিয়ে দিই, এরকম রিলেটেড কোনো যদি ম্যাথ থাকে আমার সংখ্যা দিয়ে বললে এত এর পূর্ণক বের করতে বলছে, আবার এটা আরেকভাবে আসতে পারে, যেমন হচ্ছে যে অংশক বের করো, ঠিক আছে, অংশকেরটা আমরা পরে দেখবো, আগে আমরা পূর্ণকেরটা দেখে নিই। যখনই বলবো তখন তুমি ফার্স্ট কাজ হবে, তোমাদের ফার্স্ট কাজ হবে লক ক্লিক করা, দেন হচ্ছে যে শিফট দিয়ে আবার লককে ক্লিক করা, ঠিক আছে। দেন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার যে ভ্যালুটা দেওয়া আছে 0.00045 সেটাকে বসিয়ে ইকুয়াল চাপ দিব, ঠিক আছে। ইকুয়াল চাপ দেওয়ার পরে দেখো তো এখানে আমার ভ্যালুটা কি আসছে, 4.5 × 10⁻⁻⁴ আসছে কিনা দেখো তো। তাহলে আমার পূর্ণকের কথা বললে দেখবে যে 10⁻⁴ উপরে যে ভ্যালুটা আসবে সেটাই আমার পূর্ণক, তাহলে 10⁻⁴ আমার আনসারটা আছে 4.5 × 10⁻⁻⁴, ঠিক আছে। তাহলে আমার পূর্ণকের ক্ষেত্রে অলওয়েজ আমরা 10⁻⁴ উপরে যে ভ্যালুটা থাকবে সেটাই হবে যে আমার পূর্ণক। তাহলে পূর্ণককে দুইভাবে লেখা যায়, এক এভাবে -4 দিয়ে, অথবা 4 দিয়ে উপরে এরকম মাইনাসটা দেওয়া হয়, ঠিক আছে। এই দুইটাভাবে আমার লেখা যায়, তাহলে আমার আনসার হবে -4 পূর্ণক, ঠিক আছে। এবার আসে আমরা 16 নম্বর কোশ্চেন যদি সলভ করি। 16 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, অধিচাপে অন্তর্লিখিত কোণ, এই দুইটা কোশ্চেন একটু তোমরা মুখস্থ করে পারবে, একটা হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত কোণ আর একটা হচ্ছে উপচাপে অন্তর্লিখিত কোণ, এই দুইটা মাস্ট সবসময় তোমরা মনে রাখার ট্রাই করবা। এই একটা হচ্ছে যে কীভাবে আমি লিখে দিচ্ছি দেখো ভালো করে, অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপে অন্তর্লিখিত কোণটা অলওয়েজ হবে তোমার সূক্ষ্ম কোণ, কি বলছি, অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্ম কোণ, এটা একটা পয়েন্ট। আরেকটা এমসিকিউ সবসময় আসে, ওটা 2 নম্বর হচ্ছে যে উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে অধিচাপে, অধি মানে বেশি, তাহলে অধির ক্ষেত্রে সবসময় মনে রাখবা সূক্ষ্ম কোণ হবে, আর অন্তর্লিখিত উপচাপে অন্তর্লিখিত কোণ উপচাপটা ছোট হয়, তাহলে উপচাপের ক্ষেত্রে তার মানে উপচাপ হচ্ছে কি চাপের চাপ যেটাকে বলে, তাহলে উপচাপে সবাই মনে রাখবো অন্তর্লিখিত কোণ হবে আমার স্থূল কোণ, কি বলছি, স্থূল কোণ। তাহলে উপচাপেরটা হবে স্থূল কোণ আর অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্ম কোণ। তাহলে এখানে আমাদের চাইছে এখানে আমাদের চাইছে অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে এটা হবে আমার সূক্ষ্ম কোণ, ঠিক আছে, গেল। এবার আসো 17 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো। আমাকে এরকম একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটার ভিতরে কী কী দেওয়া আছে একটু খেয়াল করো। একটা ত্রিভুজ আঁকা আছে, বৃত্তটার ভিতরে একটা কী আঁকা আছে, ত্রিভুজ আঁকা আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে যে বি, ঠিক আছে। এবং ও থেকে এ বির উপর একটা লম্ব টানা আছে যেটা হচ্ছে যে ও ডি, ঠিক আছে। আর কী কী ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে যে 5 দেওয়া আছে, আর এই লম্বর ভ্যালু দেওয়া আছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। আর কিছু আমার দেওয়া আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব, যেহেতু সুতরাং 90 ডিগ্রি হবে। এখন আমার কাছে কি চাইছে একটু দেখো তো, আমার কাছে চাইছে প্রথমে কিছু ভ্যালু দিয়ে দিয়ে 17 নম্বর আমাকে বলছে ও এ বি ইজ ইকুয়ালস টু 40 ডিগ্রি হলে, তাহলে আমার কি বলছে, এই যে এ কোণটা এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে আমার ভ্যালু বের করতে বলছে এ ও বি এর মানটা বের করতে বলছে, তার মানে আমার ও এর মান বের করতে বলছে। তাহলে একটা খেয়াল করো তো, এই যে বৃত্তের ভিতরে আমার যে ত্রিভুজটা দেওয়া, এটা ও যদি আমার বৃত্তের কেন্দ্র হয়, তাহলে ও এটা কি আমার, তাহলে ও এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। সেম প্রসিডিউর আমার ও বিটাও বৃত্তের ব্যাসার্ধ কিনা। তাহলে আমরা জানি একই বৃত্তের থেকে কেন্দ্র থেকে যতগুলো ব্যাসার্ধ টানা হয় না কেন সবাইয়ের ভ্যালু সেম থাকে। তাহলে ও এ যদি বৃত্তের ব্যাসার্ধ হয় এবং তার ভ্যালু যদি 5 হয়, তাহলে ও বিও যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে তার ভ্যালু হবে আমার কত, 5।
তাহলে দেখো তো একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের সূত্রের মধ্যে পড়ছি, একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটা বাহু সমান হয় তাহলে সেটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতাম। ঠিক আছে, তাহলে আমরা আরও একটা কনসেপ্ট পড়ছিলাম, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বিপরীত যে বাহুটা থাকে তার সাথে যে কোণ উৎপন্ন করে অলওয়েজ সেম কোণ উৎপন্ন করে। তাহলে দেখো তো আমাকে বলেছে ও এ বি কোণটা 40 ডিগ্রি, এই কোণটা যদি 40 হয় তাহলে বি কোণটা আমার 40, ঠিক আছে কিনা? তাহলে এটা হচ্ছে আমার ত্রিভুজ, এটা যদি 40 হয় তাহলে আমার এই বি কোণ, এটা বি কোণের কত 40, আর এটা হচ্ছে ও, তাহলে আমার বের করতে বলছে ও কোণটা। দেখো তাহলে দেখো তো এটা যদি 40 হয় এটাও যদি 40 হয়, আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এটা যদি 40 এটাও 40, তাহলে দুইটা মিলে কত হচ্ছে 80, ঠিক আছে? তাহলে আমি তো ধরলাম এক্স, এটা কত 180 হইতে হবে, তাহলে আর 80 হওয়ার জন্য 180 হওয়ার জন্য আর কত বাকি 100, তাহলে সুতরাং হয়ে যাবে আমার ও কোণটা কত ডিগ্রি 100 ডিগ্রি। কথা ক্লিয়ার? তাহলে টোটাল হবে আমার 180 ডিগ্রি। তাহলে আমার এ ও বি কোণ এটার ভ্যালু হবে তোমার 100 ডিগ্রি। কথা ক্লিয়ার? ওকে, আসি এরপরে 18 নম্বর। 18 নম্বর কোশ্চেন বলছে এ বি এর মান। তাহলে দেখো তো এ বি, এ বাহুটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমার একটু খেয়াল করো তো, আমি ত্রিভুজটা একটু এভাবে আঁকি তোমাদের বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে যে আমার ও, এটা এ, এটা হচ্ছে যে বি, ঠিক আছে? আর এটা হচ্ছে যে ডি, এটা বেলে দেওয়া হচ্ছে 4, এটা হচ্ছে যে 5। তাহলে দেখো তো এটা 4, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি একটা ফিথাগোরাসকে নির্দেশ করতেছে কিনা, যেটা এটার তার অতিভুজ হচ্ছে যে 5, লম্বটা হচ্ছে 4, তাহলে ভূমিটা কি আমি বের করতে পারবো না? ফিথাগোরাস অ্যাপ্লাই করে বের করা যায়। ফিথাগোরাস অ্যাপ্লাই করে যখন আমি ভূমিটা বের করবো, ভূমিটা দেখবো যে কত চলে আসবে 3। এডি যদি 3 হয় তাহলে আবার আমরা আরেকটা কনসেপ্টে চলে যাই, সেটা হচ্ছে যে আমাদের উপপাদ্য পড়ছিলাম আমরা বৃত্তের অধ্যায় 8-এর মধ্যে। সেখানের মধ্যে একটা সম্পাদ্য ছিল আমাদের, দেখো তো সম্পাদ্যে একটা প্রমাণ ছিল কি, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি লম্ব টানা হয় তাহলে সেই লম্বটা আমার ওই বৃত্তের জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে দেখো তো আমার এই বিটা হচ্ছে যাই, এই বিটা হচ্ছে আমার সেই বৃত্তের জ্যা, আর ও থেকে আমি এ বি এর উপরে ও ডি লম্বটা আঁকছি, তাহলে ও ডি লম্বটা আমার এই বিকে সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে সমান 2 ভাগে যদি ভাগ করে তাহলে আমার এডি যদি আমার 3 সেন্টিমিটার হয় তাহলে বিডিও আমার কত হবে 3 সেন্টিমিটার, যেহেতু সমান ভাগে ভাগ। তাহলে ফুল এডিটা আমার কত, এ বিটা আমার কত 3 + 3, তাহলে কত 6 সেন্টিমিটার। কথা ক্লিয়ার? তাহলে আমার এ বি এর দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার। 18 নম্বর ক্লিয়ার। আবার আসো 19 নম্বর। 19 নম্বর আরেকটা চিত্র আমাদেরকে দেওয়া আছে, দেখো তোমাদের বুঝে সুবিধার্থে আমি একটু আঁকি। এই হচ্ছে যে আমার একটা বৃত্ত যেখানের মধ্যে এ ফি কিউ, এটা হচ্ছে যে দুইটা বাহু, কিউ আর এটা আরেকটা বাহু, তারপর হচ্ছে এখানে হচ্ছে যে এস, এটা এস আর আরেকটা বাহু, এবং ফি এস এটা আরেকটা বাহু। এখানের মধ্যে তোমাদেরকে ফি বাহুর মান দেওয়া হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে? তারপর যা আর কিছু এখান থেকে কিউ আর বাহুটাকে ওরা কি করছে একটু বর্ধিত করছে, ঠিক আছে? ওকে, এতটুকু। এখন আমার কাছে কি জানতে চাইছে, দেখো তো আমাকে জানতে চাইছে হাফ অফ এস আর টি সমান সমান কত। এস আর আচ্ছা আর টি পর্যন্ত বর্ধিত করছে এস আর টি, তার মানে আমাকে এই মানটা জানতে চাইছে। এখন এখান থেকে আমরা আরও একটা কনসেপ্টে জানতে পারি, সেই কনসেপ্টটা কি, সে বৃত্তের উপপাদ্য থেকে বলি। তাহলে হচ্ছে যাই একটা বৃত্তের ভিতর বা অন্তলিখিত যদি একটা চতুর্ভুজ থাকে তাহলে ওই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি অলওয়েজ 180 ডিগ্রি। কি বলছি কথাটা আরেকবার রিপিট করতেছি, দেখো একটা বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ থাকে তাহলে ওই চতুর্ভুজটার বিপরীত কোণদ্বয়ের সমষ্টি অলওয়েজ 180 ডিগ্রি হয়। তাহলে দেখো তো কিউ কোণের বিপরীত কোণ এস, তাহলে এস আর কিউ কোণ দুইটার যোগ করলে 180 হবে। সেম প্রসিডিউরে আমার ফি কোণ এবং আর কোণ তারা দুইজনের বিপরীত কোণ, তাদের দুজনের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে আমার বের করতে হবে এস আর টি কোণ, এই কোণটা বের করার জন্য প্রথমে আমাকে আর কোণটা যদি বের করতে পারে তাহলে আমি এস কোণটা আর এস আর কিউ কোণটা যদি বের করতে পারে পরবর্তীতে আমি এস আর টি বের করতে পারবো। তাহলে দেখো তো আমার ফি কোণের বিপরীত বাহু আর, তাহলে ফি কোণ যদি 70 হয় তাহলে আর কোণটা কত হবে, আমরা বলছি ফি আর আর দুটোটা মিলে 180 হবে। তাহলে 180 যদি হইতে হয় তাহলে 70 দেওয়া আছে, আমার 180 হওয়ার জন্য আরও কত লাগবে 110 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 110 আর 70 মিলে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে আমার এস আর টি কোণটা হচ্ছে আমার কত 110। তাহলে আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি, ঠিক আছে কিনা? এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এতটুকু পর্যন্ত যদি ধরো 110 হয় তাহলে এতটুকু কত হবে, অবশ্যই এতটুকু 70 ডিগ্রি হবে। তাহলে আমার এস আর টি কোণটা হচ্ছে 70 ডিগ্রি, কিন্তু আমাকে এস আর টি কোণ বলে না, আমাকে হাফ অফ এস আর টি কোণ বলছে। তাহলে 70-র অর্ধেক হবে আমার কত ডিগ্রি 35 ডিগ্রি। কত ক্লিয়ার?
শেষ 20 নাম্বার। এবার আসো আমরা 20 নাম্বার কোশ্চেন সলভে যাই। 20 নাম্বার আমাকে দেওয়া আছে, দেখো সাইন 60 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু দেওয়া হচ্ছে যে হাফ। ঠিক আছে, এখান থেকে বের করতে বলছে 10 থিটা। তাহলে দেখো তো আমি এখান থেকে যদি থিটার মানটা বের করতে পারি, তাহলে আমি থিটার মানটা বের করে এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমাকে একটু বলো তো, আমি থিটার মানটা বের করতে চাইলে এখান থেকে সাইনকে কাটতে হবে, সাইনকে কাটার জন্য আমাকে উপবশে একটা সাইন আনতে হবে। তাহলে আমি দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, সাইন 60 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু সাইন কত ডিগ্রি মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ। তাহলে উপবশ থেকে সাইন সাইন কাটো, তাহলে এখানে 60 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কী লেখা যায় 30 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়ালস টু আমি কী লিখতে পারি 60, 30কে এদিকে ফাটাও, থিটাকে ওইদিকে ফাটা দিলে তাহলে আমার থিটার ভ্যালু আসতেছে 30 ডিগ্রি। ঠিক আছে, এই থিটার ভ্যালুটা আনি আমি যদি 10-এর ভিতরে বসাই, তাহলে 10 কত আসতেছে 10 30 ডিগ্রি। 10 30 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1/√3, তাহলে আমার আনসার হবে 1/√3। ঠিক আছে, তাহলে 20 নাম্বারটা আমাদের ক্লিয়ার। এরপরে আসো আমাদের 21। দেখো 21টা আমাদেরকে কী বলছে, দেখো 21 কোশ্চেনটা আমাদেরকে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। ওই ত্রিভুজের এটা হচ্ছে যে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে যে আমার বি কোণ, এটা হচ্ছে আমার এ কোণ, এটা হচ্ছে সি কোণ। আমাকে বের করতে বলছে সাইন বি, সাইন বি এর মান। তাহলে সাইন বি তাহলে আমাকে সূক্ষ্মকোণ হিসাবে কাকে নির্দেশ করে দিচ্ছে বি কোণকে। তাহলে এ কোণের সাপেক্ষে আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলি। আমরা সাইনের অনুপাতটা কি জানি, আমাকে একটু বলতো। সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমরা জানি সাইনের অনুপাত লম্ব বাই অতিভুজ। তাহলে আমার লম্বটা কী হবে, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখানে লম্ব হচ্ছে এসি, যার ভ্যালু 4, আর লম্ব হবে অতিভুজ। অতিভুজকে এখানে আমরা অতিভুজ জানি হচ্ছে যে সম্মুখোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলি আমরা লম্ব। তাহলে সম্মুখোণের বিপরীত বাহু হচ্ছে যে বিসি, তাহলে বিসি হচ্ছে আমার অতিভুজ। তাহলে অতিভুজকে ভ্যালুকে আমি জানি না, তাহলে ওটা আমি ফিদা করা অ্যাপ্লাই করে অতিভুজ বের করতে পারবো। তাহলে অতিভুজ বের করলে দেখবো আমাদের 3 4 যেহেতু আছে, এটা হয়ে যাবে 5। কিছু কিছু সমকোণী ত্রিভুজের ডিরেক্ট ভ্যালুগুলো মনে রাখা তোমরা একটু ট্রাই করবে। যেমন হচ্ছে যে একটা বাহু 3, একটা বাহু 4 হলে দেখবে অপর বাহু অবশ্যই 5 হবে, এরকম একটা আছে। আরেকটা আছে হচ্ছে ধরো একটা যদি 1 হয়, একটা যদি √3 হয়, আরেকটা অলওয়েজ 2 হবে। ঠিক আছে, এরকম রিলেটেড আরও কিছু আছে, এই মানগুলো তোমরা একটু মাথায় রাখা ট্রাই করবা। ঠিক আছে, তাহলে এটা যদি 5 হয়, তাহলে আমার সাইন বি এর মান কত, লম্ব হবে অতিভুজ, লম্ব 4, অতিভুজ হচ্ছে আমার 5, তাহলে এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, 21 ক্লিয়ার। এবার আসো 22। হলো 22টা দেখো, 22টা কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে সমবাহু কাকে বলে, যে ত্রিভুজের 3টা বাহুই সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4a², যেটার ভ্যালু আমার দেওয়া আছে কত দেখো 12√3। ঠিক আছে, এখন আমাকে বের করতে বলছে পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র জানি আমরা 3a। তাহলে এখানে আমার এটা অজানা, তাহলে এ বের করার জন্য একটা ক্লোর আমাকে দিয়ে দিছে। তাহলে আমি এখানে বের করতে পারি কিনা দেখো তো, a²কে এদিকে রাখলাম, 4 এখানে নিচে আছে বা ভাগাকার আছে, সমান ওইদিকে পাঠিয়ে দিলে গুণে চলে যাবে। তাহলে 12√3 × 4, আর এখানে √3টা আছে উপরে। ঠিক আছে, তাহলে এটা এখানে নিচে গুণাকার আছে, এখানে আসলে হয়ে যাবে বা নিচে চলে যাবে। তাহলে √3 কাটা। এখন দেখো √3 কাটা, তাহলে 4 12 কত হচ্ছে আমার 48। তাহলে আমার a² আসতেছে 48, তাহলে আমার লাগবে শুধু a কত হবে √48। তাহলে √48 করো, দেখো কত আসতেছে আমার ভ্যালু 6.93। এটা হচ্ছে আমার এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা তুমি নিয়ে আসি এখানে বসাও, তাহলে 3 × 6.93। তাহলে দেখো আমার ভ্যালুটা কত আসতেছে 3 × 6.93, তাহলে আমার ভ্যালু আসতেছে 20.88। ঠিক আছে, এটা হচ্ছে আমার তাহলে কি পরিসীমা, যেটা আমার সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র বের করতে বলছিল। তাহলে এটা আসতেছে আমার 20.88। তাহলে দেখো তো আমার ভ্যালুগুলো কিন্তু পয়েন্ট আকারে দেওয়া নাই, তাহলে তুমি 20 একটু অপশান টেস্ট করে নিবা। এবং ক নাম্বার কোশ্চেনে আমার দেওয়া আছে 4√3, তাহলে 4√3 যদি মারে, তাহলে ওইটার ভ্যালু 6.92 আসতেছে, যেটা আমার হবে না। ঠিক আছে, 6.92 দিয়ে আমার হচ্ছে না। তাহলে দেখো তো 2 নম্বর অপশান আছে 12√3, যেটাকে করলে আসতেছে আমাদের 20.78। তাহলে 20.5 কাছাকাছি আছে, তাহলে আমরা 20.78টাকে অপশন হিসেবে চুজ করতে পারি। ঠিক আছে, গেল। এবার আসো হচ্ছে যে 23 নাম্বার। 23তে কী বলছে দেখো, একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা ত্রিভুজের 2টা বাহু দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল। তাহলে এটা আমরা যখন পরিমিতি করছিলাম, এখানের মধ্যে একটা সূত্র পড়ছিলাম, একটা ত্রিভুজের যদি 2টি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তখন তার ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ওই 2টা বাহুর গুণফল। তাহলে একটা বাহুকে এ ধরলাম, আরেকটা বাহুকে যদি বি ধরি, হাফ ইন্টু এবি ইন্টু সাইন
থিটা বলছিলাম, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা, তাহলে ওইটা দিয়ে আমি কনভার্ট করে হাফ বসাই ইন্টু এবি আমার কত দেখো তো, একটা হচ্ছে যায় 10 আর একটা হচ্ছে যায় 12 এবং সাইন থিটার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30, ঠিক আছে। এবার আসো এগুলো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে জিনিসটা আমার কি আসতেছে দেখো, প্রথম সাইন 30 ভ্যালু আমরা জানি কত হয়, এখানে হাফ লিখলাম আর এখানে যদি গুণ করি তাহলে আমার 120 আসে ইন্টু সাইন 30 ডিগ্রি ভ্যালু আমরা জানি হাফ, তাহলে হাফ দিয়ে আমি যে 120কে কাটি এটা হচ্ছে 60, তাহলে 2 দিয়ে 60কে কাটলে আসবে আমার 30, তাহলে আমার আনসারটা কত আসতেছে 30, ঠিক আছে, যেটা আমার কোন নম্বর অপশনে আছে। এবার আসো 24 নাম্বারটা আমার দ্বারা একটা দ্বারার থেকে দেওয়া আছে, দ্বারার কোশ্চেন। দেখো 24 নাম্বারের প্রশ্নটা একটু দেখো, 3 + 6 + 12 + 24 প্লাস ডট 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 দিয়ে লাস্টে 384, এই দ্বারাটার আমাকে বলছে পদ সংখ্যা কয়টা আছে, ঠিক আছে, সেটা বের করতে বলছে। তাহলে এ দ্বারার ভিতরে আমার বের করতে বলছে কি, এ দ্বারাতে আমার কয়টা পদ সংখ্যা আছে এন এর মান, তাহলে এটা দেখো তো আমার কি দ্বারা, এ দেখো তো 3 × 6 6 × 12 12 × 24, তাহলে দেখো তো গুণ আকারে বাড়তেছে, তাহলে গুণ করে করে যদি বাড়ে বা সাধারণ অনুপাত যদি 6/3 যদি করি তাহলে দেখো 2 আসতেছে, আবার 12/6 যদি 6 করি তাও কত 2, তাহলে সাধারণ অনুপাত যদি সেম থাকে তাহলে সেটাকে আমরা গুণোত্তর দ্বারা বলি, তাহলে গুণোত্তর দ্বারারে সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কত আসতেছে আমার 2, তাহলে আমি যদি ধরে নিই এই জিনিসটাকে ধরে নিই, আমি ধরে নিলাম এনতম পদটা হচ্ছে 384, তাহলে আমি যদি লিখি এ আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 384 লেখা যায় কিনা দেখো তো, এ মানে কি প্রথম পদ, তার প্রথম পদ 3 আর এর ভ্যালু কত 2, তাহলে 2 টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 384, তাহলে এখান থেকে আমার এন এর ভ্যালু লাগবে 2 টু দি এন কে রাখলাম, 3 কে গুণাকার আছে ওইদিকে ভাগ করে দিলে দেখো তাহলে 384/3, তাহলে আমার ভ্যালু আসতেছে কত 128, ঠিক আছে। এখন আমার লাগবে এন এর ভ্যালু, তাহলে এন এর ভ্যালু বের করতে হলে দেখো এন কিসে আছে পাওয়ারে আছে, তাহলে 2-র উপরে 2 হচ্ছে তার বৃত্তি, এন হচ্ছে তার পাওয়ার, তাহলে আমার যদি পাওয়ার ভ্যালু বের করতে হয় তাহলে বৃত্তি উভয় পাশে বৃত্তি সেম করতে হয়, তাহলে আমি এভাবে 2 এটা সূচক লগারিদমের নিয়ম অনুসারে, তাহলে আমি এখানে দেখো তো 2 আনতে হবে, এটা শিওর, কিন্তু 2-র উপরে পাওয়ার কত দিলে 128 আসে, একটু দেখো তো 2 যদি আমি 2^5 দিই, 2^5 দিই আসতেছে না, 2^7 যদি দিই তাহলে আসতেছে 128, তাহলে আমার 2^7 দিতে পারে, তো পাশে বৃত্তি সেম হয়ে যাওয়ার কারণে তখন আমি তাদের পাওয়ারগুলোকে সমান বলতে পারবো, তাহলে আসতেছে কত 7, তাহলে এ দ্বারার মধ্যে টোটাল কয়টা পদ আছে 7টা পদ, সে 25 নাম্বার, ঠিক আছে। তো 25 নাম্বারটা কোশ্চেনে দেখো কি বলছে, ওইখানে আরও একটা দ্বারা দিয়েছে -3 -6 -9 -12 ডট 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 ডট, এই সংখ্যাটিতে কী বলতো প্রথম 12টি পদের সমষ্টি, ঠিক আছে। এখন আমার প্রথম কাজ হবে এ দ্বারাটা আমার সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা, দেখো তো আমার এ দ্বারাটা কী দ্বারা, আমার যদি প্রথমত ধরলাম সমান্তর দ্বারা কীভাবে তাহলে চেক করবো, প্রথম থেকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করো -6, তাহলে মাইনাস যেহেতু আছে মাইনাস মাইনাস +3 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হবে কত আমার -3, ঠিক আছে। আবার আরেকটা টেস্ট করি দেখুন -9 এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে 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 প্লাস হবে 6, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে আসবে 3 -3, তাহলে দেখো তো আমার সাধারণ অন্তরকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, ডি হচ্ছে -3, তার মানে এটা একটা সমান্তর দ্বারা, তাহলে সমান্তর দ্বারা ডি পাইছি প্রথম পদ আছে -3, তাহলে হচ্ছে আমাকে 12টি পদের সমষ্টি বের করতে বলছে না, তাহলে 12টি পদের সমষ্টি সূত্র আমরা জানি Sn = n/2 × 2a + n-1 ইন্টু ডি, ঠিক আছে কিনা। তাহলে এখানে আমি দেখো বাউন্ডগুলো বসাই, তাহলে এন এর ভ্যালু বসে 12টা, তাহলে 12কে যদি 2 দিয়ে ভাগ করা হয় 6, একবারে লিখতেছি দেখো 2 × এ হচ্ছে আমার -3 বসালাম, প্লাস এন বলছে 12 12 - 1 মানে হচ্ছে 11 11 ইন্টু ডি, ডি এর ভ্যালু কত -3, ঠিক আছে। এটা এখন দেখো আমি ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে কত আসতেছে দেখো 6 - 33, তাহলে যে ভ্যালুটা আসছে সেটাই ইন্টু যদি আমি দেখো এখানে আমরা সলভ করতেছিলাম, এখানে ভ্যালু ছিল কত দেখো 2 × -3 -6, আর এখান থেকে আসতেছে 11 × -3, তাহলে আসবে আমার -33, যে ভ্যালুটা আসছে ওইটার সাথে আমি ইন্টু 6 করি, তাহলে দেখো আমার সমষ্টি S = আসতেছে -234, তাহলে আমার দেখি মাইনাস তো আমাদের কাউন্টে আসবে না, আচ্ছা তবুও যেহেতু আছে তাহলে -234, এটা হচ্ছে আমার সমষ্টি বের হয়ে গেল, তাহলে 24 নাম্বার ক্লিয়ার। এরপরে আসো আমরা 25 নাম্বার যদি যাই, 25 নাম্বার কোশ্চেনে কি 25 নাম্বারে করলাম, সরি 26 নাম্বার কোশ্চেন, 26 নাম্বার কোশ্চেনে কী বলছে, একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে, একটু দেখো তোমরা
কত নম্বর 26 নম্বর কোশ্চেনটা 26 নম্বর কোশ্চেন বলছে এখান থেকে কোন তিনটা মান দিয়ে আমি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারবো। তাহলে আমাদের একটা জিনিস একটু মাথায় রাখার ট্রাই করো তোমরা, একটা সমকোণী ত্রিভুজ তৈরি করার জন্য আমাকে অবশ্যই একটা সত্য আছে। সেই সত্যটা কি, ওই যে এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ ফিথাগোরাসের অনুযায়ী। ও ফিথাগোরাস বলছিল অতিভুজকে যদি আমি স্কোয়ার করি যে ভ্যালুটা পাবো সেটা আমার লম্ব এবং ভূমিকে স্কোয়ার করে সমষ্টি করলে সেম ভ্যালু পাবো, তখনই মাত্র আমি একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারবো। তাহলে আমার প্রথম কাজ হবে, আমরা জানো আমাদের লম্ব এবং ভূমি থেকে অতিভুজ হলো সবসময় বড় থাকে। তাহলে এখানে যে প্রথমটাতে যে ভ্যালুটা দেওয়া আছে 8, তারপর হচ্ছে 15, 18, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি, ফিথাগোরাস অনুযায়ী সবচেয়ে বড় ভ্যালুটাকে স্কোয়ার করলে যে মানটা পাবো সেটা হবে ছোট দুইটাকে স্কোয়ার করে তাদের সমষ্টি যদি হয়, তাহলে ওইটা দিয়ে আমার সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। তাহলে দেখো এখানে আমি 18কে যদি স্কোয়ার করি তাহলে আমার ভ্যালুটা আসতেছে কত, 324। তাহলে দেখি আমি পরবর্তী দুইটাকে স্কোয়ার করে যোগ করতে পারি। 8কে স্কোয়ার করলে ভাই আমরা 64 প্লাস, আর এখানে 15কে স্কোয়ার করি, দেখো সমষ্টি করলাম 289, যেটা আমি 324-এর সমান হয়নি। তার মানে প্রথম 8, 15, 18 দিয়ে আমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো না। তাহলে 2 নম্বর অপশনটা কী দেওয়া আছে দেখো তো, 2 নম্বর অপশন হচ্ছে 9, 12, 17। তাহলে সবচেয়ে বড়টাকে আমরা স্কোয়ার করে দেখো, 17কে স্কোয়ার করলে ভ্যালু পাচ্ছি আমরা 289, ঠিক আছে। তাহলে দেখবো আমি এখন 9 এবং 12কে স্কোয়ার করে তাদের সমষ্টি করলে 289 আসে কিনা। তাহলে 9কে স্কোয়ার করলাম আসলো 81, প্লাস 12কে স্কোয়ার করলে আসবে 144। তাহলে ভ্যালুটা আসতে দেখো 225, যেটা আমার 289-এর সমান হলো না। তার মানে এটা দিয়েও আমার সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তাহলে 3 নম্বর অপশনটা দেখো, 3 নম্বর অপশন 8, 12, 16। তাহলে আসলে 16কে স্কোয়ার করলে কত আসতেছে দেখো, 16কে স্কোয়ার করলে ভ্যালু আসতেছে আমার 256। দেখি এখন আমি 8 এবং 12কে স্কোয়ার করে সমষ্টি করলে 256 আসে কিনা। 8কে স্কোয়ার করলে 64, 12কে করলে 144, তাহলে 208। তাহলে এটা দিয়েও আমার সম্ভব না। তাহলে লাস্টের অপশনটা হচ্ছে 9, 12 এবং 15। তাহলে দেখো আমি 15কে স্কোয়ার করি তাহলে কত আসতেছে 225। তাহলে আমি 9কে এবং 12কে স্কোয়ার করে যোগ করে দেখি তো, 9কে স্কোয়ার করলে আসে আমার 81 প্লাস 144, তাহলে আসতেছে আমার 225। তাহলে এই দুইটাকে স্কোয়ার করে যোগ করলেও আসছে 225, যেটা আমার 15কে স্কোয়ার করলে সমান হয়েছে। তার মানে 9, 12 এবং 15 এই তিনটা দিয়ে আমার সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে, ঠিক আছে। তাহলে 26 নাম্বার ক্লিয়ার। এবার আসো 27 নাম্বার। 27 নাম্বার কোশ্চেনটা একটু দেখো, একটা ত্রিভুজ একটা বৃত্ত দেওয়া আছে। বৃত্তটার ভিতরে কী কী দিয়েছে দেখো তো, এ বিডি একটা হচ্ছে যাই, বিডি একটা চাপ এবং বিসি আরও একটা চাপ দিছে, ঠিক আছে। তারপর যাই বিডি চাপের উপর দণ্ডায়মান একটা আমাকে কি দেওয়া আছে, বৃত্তস্থ কোণ, সেটাকে নাম দেওয়া হয়েছে এ, ঠিক আছে। এই বৃত্তস্থ কোণের মান দেওয়া হয়েছে যে এক্স, ঠিক আছে। তারপর কেন্দ্রে এবং বিডি রেখার উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে এটা, সেটা হচ্ছে যে ও, এবং এটার ভ্যালু আমাকে দেওয়া হয়নি, কিন্তু এটার উপর বাকি যে মানটা সেটা হচ্ছে যে 4x দেওয়া, ঠিক আছে। এখন আমাকে কি বের করতে বলছে দেখো তো, একটু খেয়াল করো কোশ্চেনটা, একটু মাথায় রাখো। একটু হচ্ছে যাই আমি বলছে এ বি সি, তার মানে বি কোণকে নির্দেশ করতেছে। বি কোণটা বড় বলছে তোমার এ ডি সি কোণ থেকে, তার মানে কি বি কোণকে বড় বলছে ডি কোণ থেকে। যদি হয় তাহলে আমাকে তো কোশ্চেনটা করছে হচ্ছে যে এ বি সি কোণ থেকে যদি আমি এ ডি সি কোণ বিয়োগ করি তাহলে যে কোণটা পাবো সেটা কীরকম হবে, সূক্ষ্মকোণ হবে। তাহলে এটা আমার কোশ্চেনটা দেখো একটু, এটা বের করতে বলছে কি, বিয়োগ যদি করি তাহলে আমি কি সূক্ষ্মকোণ পাবো নাকি সমকোণ পাবো নাকি পূরককোণ পাবো নাকি সম্পূরককোণ পাবো। তাহলে একটু খেয়াল করো তো, দুইটা কোণের যদি বিয়োগফল করা হয় তাহলে সমকোণ কখনো পাওয়া যাবে, এখানে সমকোণ কি কোথাও আছে, সমকোণ মানে 90 ডিগ্রি, সমকোণ কি হতে পারে, হবে না। পূরককোণ হতে পারে, দুইটা কোণকে বিয়োগ করলে তাদের সমষ্টি কি পূরককোণ হয়। পূরককোণটা আমরা এইভাবে জানি না, পূরককোণের সংখ্যাটা কি, দুইটি কোণের সমষ্টি যদি 190 ডিগ্রি হয় তখন তাকে আমরা পূরককোণ বলি। এখানে কোনো দুইটা কোণের সমষ্টি কি এখানে কথা বলতেছে না, এখানে অন্তরে কথা বলতেছে। এবার দেখো সম্পূরককোণ, সেম প্রসিডিউর, দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখনই মাত্র তাকে আমরা সম্পূরককোণ বলতেছি। তাহলে এখানেও আমার কি সমষ্টির কথা আসতেছে, তার মানে এটাও সম্পূরককোণ হবে না। তাহলে বাকি আছে কি শুধুমাত্র সূক্ষ্মকোণ। তাহলে এটা আমি আনসারটা হয়ে যাবে সূক্ষ্মকোণ, অপশন টেস্টে বলে দিতে পারি। এবার আসো 28 নাম্বার কি বলছে, এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান কীভাবে নির্ণয় করতে পারি একটু খেয়াল করো। এটাও সেম আমাদের ওই বৃত্তের মধ্যে আমরা যে উপাদ্যগুলো পড়ছিলাম, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক,
তাহলে এখানের মধ্যে বৃত্তস্থ কোণ হচ্ছে যে এটা, আর এটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে যে এটা। তাহলে আমার দেখো তো বৃত্তস্থ কোণ দেওয়া হচ্ছে যে শুধু এক্স, তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে বলো তো তোমরা? কেন্দ্রস্থ কোণ হবে 2x, ঠিক আছে কিনা? তাহলে আমার এক্সের ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমার এখানে এই জিনিসটা দেখো, বৃত্তে আমরা জানি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, ঠিক আছে? বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি উৎপন্ন করে তাহলে উপরেরটা যদি 4x হয় এবং নিচেরটা যদি 2x হয়, তাহলে টোটাল কত? 4x প্লাস 2x সমান সমান আমি কত লিখতে পারি? 360 লিখতে পারি কিনা দেখো তো? তাহলে এখানে আমি 6x সমান কত লিখতে পারি? 360 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত আসতেছে দেখো তো? 360/6, তাহলে আসতেছে আমার 60 ডিগ্রি। তাহলে আমার x এর মান কত আসতেছে? 60 ডিগ্রি। কথা ক্লিয়ার? ওকে, 27 নাম্বার গেল। এবার আসো, সরি এটা 28 নাম্বারের আনসার ছিল। x এর মান হচ্ছে যাই 30 ডিগ্রি, এটা 28 নাম্বার। এবার আসো 29 নাম্বার। 29 নাম্বার কী বলছে দেখো? 4 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত। তাহলে আর একটু খেয়াল করো, এ হচ্ছে দুইটা বৃত্ত কী বলছে? অন্তঃস্পর্শ করে। তাহলে এ যদি একটা বৃত্ত হয়, অন্তঃস্পর্শ মানে কি? ভিতর থেকে স্পর্শ করে। তাহলে ধরো আমি এটা একটা বৃত্ত স্পর্শ করালাম, এটা হচ্ছে যে প্রথম বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? তাহলে আমাকে কী কী বের করতে বলছে? 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে প্রথমটার ব্যাসার্ধ দেওয়া হচ্ছে আমার এখান থেকে এখানে, এটা হচ্ছে যায় 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। তাহলে পরবর্তীটার ব্যাস দেওয়া আছে আমার 6, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3। তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত বেলো আমার 3। এখন আমাকে বের করতে বলছে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এইখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা তাহলে কত হবে? আমাকে একটু বলে ফেলো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বলো তো দেখি তোমরা? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা বের করার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে যাই, দেখো এখানের মধ্যে আমাদের কী বলছে? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে প্রথম আমরা চিত্রটা একটু সুন্দর মতো আঁকি। এটা হচ্ছে যে প্রথম বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে এটা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ। প্রথম বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের পাইছিলাম কত? 4, এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ যেটা পাইছিলাম আমরা 3। তাহলে এখান থেকে এখান পর্যন্ত 3, আবার এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আমার 4, ঠিক আছে? তাহলে এটা থেকে যদি আমার মধ্যবর্তী এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব সেটা যদি বের করতে চাই, তাহলে সেটা কী হবে? বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দাও, 4 বিয়োগ 3 যেটা হবে সেটাই আমার আনসার। এখন যদি এখানে আর একটা কোশ্চেন বলে ফেলি, যেটা হচ্ছে যাই যদি আমার কেন্দ্রদ্বয় বৃত্তদ্বয় যদি বহিস্থভাবে স্পর্শ করতো, তখন যদি আমার এটা যদি 4 হতো এবং এটা যদি আমার 3 হতো, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব হতো 4 যোগ 3, তার মানে হচ্ছে 7। যদি বহিস্থভাবে করো তখন হবে যোগ, আর যদি অন্তস্থভাবে করো তখন হবে বিয়োগ। কথা ক্লিয়ার? এবার আসে 30 নম্বর। 30 নম্বর কী বলছে? বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি? এটা মুখস্থ। বৃত্তে অন্তর্লিখিত একটি সামান্তরিক অলয়েস হবে আয়ত। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক অলয়েস একটা আয়ত। ওকে, থ্যাংক ইউ তোমরা আমার এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। এই ভিডিওগুলো দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং তোমরা পরবর্তী কোন ভিডিও চাও বা কোন বোর্ডের এমসিকিউ তোমাদের কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে কমেন্ট বক্সে জানাবা। ইনশাল্লাহ আমি ট্রাই করবো সেই বোর্ডের এমসিকিউগুলো সলভ করে দেওয়ার জন্য তোমাদের সাথে। ওকে, থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।